আচ্ছা, তাহলে আমাদের বোতল বলছে সব থেকে এক্সপেন্সিভ ঝেঁটা মেরেছে। হ্যাঁ, আমাদের মারু সব থেকে এক্সপেন্সিভ ঝেঁটা মেরেছে আমাদের হচ্ছে বোতল রানীকে। এটা বোতলের বক্তব্য। অ্যাকচুয়ালি কেন বলেছে, কারণ কিছু ভিউয়ার্স এই কথাটা মারুর কমেন্ট বক্সে লিখছে। কিছুদিন আগে তোমরা একটা ভিডিও দেখেছিলে, যেই ভিডিওটাতে ও বলেছিল, অনেকেই বলছিল মারু প্রেগনেন্ট, এবং সেই সময় ও এই কথাটা বলেছিল যে বাচ্চা নেওয়ার আগে মাথার ছাদটা করতে হয়, ভাড়া বাড়ি থেকে বাচ্চা নেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। ঠিক আছে, এরম বলেছিল। যদিও এই কথাটার সঙ্গে আমি সহমত নই। বহু বহু লোক আছে যারা মানে কি বলবো, ভাড়া বাড়িতেই বাচ্চা আর কি নিয়ে আসে, তারপরে তারা কষ্টসৃষ্ট করে বাড়ি ঘরদোর করে, এরকম বহু আছে। আবার এমনও আছে যারা সারা জীবনই ভাড়া বাড়িতেই কাটিয়ে দেয়, তাহলে তারা বাচ্চা কাচ্চা নেবে না? এই কথাটা বেকার। তবে হ্যাঁ, আমরা সবসময় চাই যে আমরা সিকিওর জায়গায় আমাদের বাচ্চাকে নিয়ে আসি, এটাই স্বাভাবিক সুস্থ ব্যাপার। মানে ধরো আমি একটা বাচ্চা নিয়ে আসছি, মানে আগের জেনারেশনে কি বলতো, বলতো যে ভগবান দিচ্ছে হয়ে গেছে, কিন্তু এখন তো সেটা নয়, অনেক প্রি প্ল্যান করে বাচ্চা কাচ্চা লোকে নিয়ে আসে। তো সেক্ষেত্রে মারু বা ওই ছমছমিয়ার তো প্রচুর বয়স হয়ে যায়নি, তাহলে ওরা প্রি প্ল্যান করে বাচ্চা কাচ্চা নেবে, এটাই স্বাভাবিক। এবার অনেক সময় বিয়ের পরপরই হয়ে যায় আনসার্টেনলি, ঠিক আছে, তো সেটা আলাদা কথা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তো যদি আমরা একটু একটু প্ল্যান করে আনি, তাহলে কি হয়, আমাদের বাড়ি ঘরদোর হয়ে গেল, তারপরে আমরা যদি বাচ্চা কাচ্চা আনি, তাহলে বাচ্চা কাচ্চাকে একটা সিকিওর জায়গা দিতে পারবো, এটা আমরা ভাবি। তো সেইটা ও বলেছিল। এবং সেখানে আমি রিয়াঙ্কার কথাও বলেছিলাম আমি একটা ভিডিওতে, যে রিয়াঙ্কাকে দেখেছি প্রচুর স্ট্রাগল করতে। একটা সময় ওর মানে ভাড়া বাড়িতে প্রচুর কষ্ট হয়েছে, তারপরে ও জায়গা কিনে বাড়ি করে তারপর প্রেগনেন্ট হয়েছে বহু বছর পর। অনেকেই বলেছিল কেন ওর বাচ্চা কাচ্চা হয় না বা হ্যাঁ না তা না। তো রিয়াঙ্কা যে কাজটা করেছিল আমার মনে হয় একেবারেই বুদ্ধিমতির কাজ করেছিল। খুবই শান্তশিষ্ট দেখতে মেয়েটিকে, কিন্তু প্রচুর বুদ্ধি রাখে। সমস্ত কিছু সুষ্ঠুভাবে করে, বাড়ি ঘর দৌড় সমস্ত কিছু করে তারপরে কিন্তু তারা বাচ্চা কাচ্চার প্ল্যান করেছিল। আর এরকম হওয়াটা ভালো, মানে তারা অনেক বুদ্ধি রেখে চলে। তো এই আমাদের বোতল রানী তিনি মারুকে জ্ঞান দিয়েছিলেন এই ব্যাপারটাতে। তো অনেকেই বলেছিল, অবজেকশনও করেছিল, অনেকে সহমত দিয়েছিল, কিন্তু দেখা গেল যে এই যে বোতল রানী যেভাবে নিজেকে বিশাল জ্ঞানী, তার থেকে কয়েকশো গুণ এগিয়ে আমাদের মারু রানী। মারু রানী কিন্তু বয়স অনেক কম, ওই 24-25-এর কাছে, কিন্তু এই বয়সে ওর ম্যাচুরিটি কিন্তু অনেক বেশি। এবং ব্লগিং করতে করতে, ম্যান্ডুর সঙ্গে থাকতে থাকতে ব্লগিং কিভাবে করতে হবে, প্লাস প্লাস কিভাবে মেন্টাল জায়গাগুলো ঠিক করতে হবে, কিভাবে দর্শকদের সামনে আসতে হবে, কিভাবে প্ল্যান করতে হবে, সমস্তটা কিন্তু মারু আগে থাকতেই ভেবে রেখেছে। আর এই যে কিছুদিন মারু ব্লগ ফ্লগ দিচ্ছিল না, অনেক সমস্যা হচ্ছিল, বলছিল ভালো লাগছে না, ব্লগ করতে ইচ্ছা করছে না, তার একটা কারণ অবশ্যই ওর শরীরের প্রবলেম, কিন্তু মানসিকভাবে ছমছমিয়া আর আমাদের মারু একটু প্রবলেমে পড়েছিল। কারণ এই যে জমিটা যেটা শ্বশুরের নামে, সেখানে বাড়ি করবে বললেই তো আর বাড়ি করা যায় না, অনেক আইনি প্রসেস আছে। এবং সেক্ষেত্রে মারু নিশ্চয়ই দুম করে টাকাটা মানে আর কি ওখানে খরচা করবে, ইনভেস্ট করবে, সেটা নিশ্চয়ই একটা প্রি প্ল্যান্ড আছে। তার জন্য নিশ্চয়ই শ্বশুর শাশুড়ি বা ভাসুর যা এদের সঙ্গে একটু ব্যাপারটা থাকবেই। দুম করে আমি ওখানে বাড়ি করব বললেই তো আর বাড়ি করতে সবাই রাজি হবে না। এবং সেক্ষেত্রে বাড়ি করলে সেই জায়গাটার ব্যাপারটাও থাকে, কারণ আমি বাড়ি করব অন্যর জায়গায়, মানে শ্বশুরের জায়গায়, সেখানে আইনি অনেক ঝামেলা আছে। তো সেই সবের জন্য মনে হয় শ্বশুরবাড়ির সঙ্গে একটা তো অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছিল, আর সেইটারই এফেক্ট পড়ছিল ওর শরীর এবং মনে। কারণ ওর ইন্টারেস্ট একটা ছিল, কিন্তু সেটা করতে পারছিল না, তার জন্য ও ব্লগিং ঠিকমতো দিতে পারেনি, এখন এটা পরিষ্কার। এবার এটা দেখা গেল যে বোতল যেটা ভাবছে এখন, তার কয়েক মানে দিন আগেই মারু সেটা ভেবে সেটার জন্য প্রসেসিং করে দিয়েছে। তার জন্য সবাই বলছে যে ওর মুখে ঝাঁটার বাড়ি পড়লো, মানে তুমি বলবে তারপরেও করবে, ও তার থেকে আগেই করেছে। যাই হোক, সেখানে ও বলছে পুরো ফ্যামিলিটাই অশিক্ষিত, মারও একটা অশিক্ষিত ফ্যামিলি দেখে করেছে। আচ্ছা, একটা জিনিস তো আমরা বুঝি যে মারু যেভাবে মানুষ হয়েছে তার ফ্যামিলিতে, বা যেরকম লাইফস্টাইল ছিল,
তার শ্বশুরবাড়ি কিন্তু সেরকম লাইফস্টাইল নয়, একেবারেই গ্রাম্য পরিবেশে ওর শ্বশুরবাড়ি, এবং ওরা যেটা আমি দেখেছি খেটে খায়। যদিও শুনেছিলাম ছমছমিয়া নাকি বিএ পাস, যদিও আমার কাছে তো সেটা প্রুফ নেই ছমছমিয়া বিএ পাস কি না। তো মারুর মানে সঙ্গে যে মারু যেভাবে মানুষ হয়েছে, মারুর যে ফ্যামিলি স্ট্যান্ডার্ড সেখানের থেকে যে ছমছমিয়া স্ট্যান্ডার্ড একটু বিলো, সেটা কিন্তু আমরা বুঝতে পারি, এবং এরা খেটে খাওয়া মানুষ। তবে হ্যাঁ, যেটা আমি বুঝি যে মারুর যে শ্বশুর মশাই তিনি কিন্তু বৈষয়িক, তিনি যথেষ্ট বৈষয়িক। এবার দেখো গ্রামের যেরকম মানে লাইফস্টাইল সেরকম। আচ্ছা, এইবার পড়াশোনার ব্যাপারটা বলছে যে ওরা অশিক্ষিত, ওদের অশিক্ষিত মানে কি, মানে তাদের প্রপার এডুকেশন নেই বলে মানে অশিক্ষিত, নাকি কি হিসেবে অশিক্ষিত বলছে আমি জানি না। যদি প্রপার এডুকেশনের কথা বলে, হ্যাঁ ওদের ফ্যামিলিতে শিক্ষাটা নিয়ে কিন্তু কারোর বদারেশন নেই। তার জন্যই কিন্তু ওই মেয়েটা, অত বড় একটা মেয়ে যে স্কুলে পড়ার কথা, সে স্কুলে আদৌ পড়তো কিনা বা ওই অঙ্গনওয়াড়িতে যেত কিনা আমরা জানি না, তার কিন্তু পড়াশোনার ব্যাপারটা নেই। সেই মারুর বাড়িতে দিব্যি বেশ কয়েকদিন ছিল। যদি তার মা বাবা বা তাদের ফ্যামিলিতে পড়াশোনার ব্যাপারে কনসার্ন হতো, তাহলে অতদিন তাকে মারুর বাড়িতে রাখতোই না। তাই এই ফ্যামিলিতেও আমি দেখেছি, যেমন খোকার ফ্যামিলিতেও পড়াশোনা নিয়ে সেরকম মাথা ব্যথা নেই, তেমনি মারুর শ্বশুরবাড়ির ফ্যামিলিতে এই বাচ্চাদের পড়াশোনা নিয়ে একদম মাথা ব্যথা নেই। এরা বোঝেই না যে বাচ্চা মানুষদের বেসটাই প্রথম থেকে তৈরি করতে হয়। এরা ভাবে এখন বাচ্চা এখন খেলবে ধুলবে, পড়াশোনার অত গুরুত্ব নেই, কিন্তু পড়াশোনাটা প্রথমেই মাথার মধ্যে যে ঢুকিয়ে দিতে হয় সেই ব্যাপারটা ওদের মধ্যে নেই। কিন্তু তার মানে একটা ফ্যামিলিকে আমরা অশিক্ষিত ফ্যামিলি বলতে পারি না, তাই না? একটা মানুষের পড়াশোনার চল নেই বা পড়াশোনার প্রতি তাদের কোনো ব্যাপার নেই, কিন্তু তার মানে তারা অশিক্ষিত ফ্যামিলি তা কিন্তু নয়, ঠিক আছে? সেটা আবার অন্য জায়গা থেকে আসে। কিন্তু পড়াশোনার প্রতি কোনো সেইভাবে ওদের যে একটা আগ্রহ, সেটা না ওই বাচ্চাগুলোর আছে, না ওদের ফ্যামিলির কারোর আছে, সেটা কিন্তু বোঝা যায়। না বাবা মার আছে, মানে বাচ্চাগুলোর বাবা মার আছে, না শ্বশুর শাশুড়ির আছে, ঠিক আছে? কিন্তু তার মানেই তাকে আমরা এই সোশ্যাল মিডিয়াতে এসে ওরা অশিক্ষিত ফ্যামিলি এটা বলতে পারি না। এটা একটা চিপ সাউন্ড করে, ঠিক আছে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, আমি যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই, আর যদি কোনো কন্টেন্টের উপরে কন্টেন্ট হিসেবে কাজ করি, ঠিক আছে, তাতে যারা ব্লগার তাদের যারা ভালোবাসার মানুষ মানে ভিউয়ার্স, ঠিক আছে, তারা কিন্তু সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সহ্য করতে পারবে না, ঠিক আছে? এটাই খুব স্বাভাবিক। সেটা টিনার ক্ষেত্রে বলো, সেটা মারুর ক্ষেত্রে বলো। তো মারুর সঙ্গে একসময় আমাদের এই বোতলের খুব সখ্যতা ছিল, তারপরে সেই সখ্যতা কোথায় গেছে দেখেছো, এবং তারপরে সে মারুকে নিয়ে ডেলি বেসিস কন্ট্রোভার্সি করে, নেগেটিভ কন্ট্রোভার্সি করে। তো সেই জায়গায় তার যদি মারুর প্রতি ফিলিংস থাকে, সেটা কিন্তু আমাদের ভিউয়ার্সরা বুঝবে না, ঠিক আছে? তাই এই যে বলছে না আমার সবাইকে বোঝানোর দরকার নেই, আমি জানি আর ভগবান জানি আমি তাকে ভালোবাসি কিনা, ভালোবাসা সেটা তুই মুরগি পোষার মতো করিস, ভালোবাসার ব্যাপার নেই। বাট একটা রিলেশন ছিল, সেটাতে একটা সফট কর্নার থাকতেই পারে, সেটা থাকতে পারে, কিন্তু ভালোবাসা তুই ওরকমভাবে কাউকে ভালোবাসিস না, তোর পুরো ব্যাপারটাই স্বার্থজনিত, ঠিক আছে? মারুর সঙ্গে তুই রিলেশনটা মেক করেছিলিস শুধুমাত্র ম্যান্ডিকে দেখানোর জন্য, আর মারুও তোর সঙ্গে রিলেশন করেছিল ম্যান্ডিকে শো করার জন্য, আর তার জন্যই তোদের হলায় গলায় হয়েছিল। আর তারপরে তুই দেখলি মারু একটা সেফ জায়গা, যেখানে তুই তোর বাচ্চাটাকে রেখে দিয়ে এখানে ওখানে যেতে পারিস, মারু সেটাকে টেক কেয়ার করবে, ভালোবাসার মোড়কে মারু মারু করে তাদের বাড়িতে থেকে তার বাড়িতে পোষ্য রেখে তুই তোর বাপের বাড়িতে থাকতে পারবি, মানে তোদের যখনই প্রয়োজন হবে তুই মারুকে কাজে লাগাবি। আবার তোরা যখন ওই দার্জিলিং ঘুরতে যাবি ভেবেছিলিস, তখনও মারুর তখন সদ্য বিয়ে হয়েছে, তখনও তুই পোষ্যকে ওদের বাড়িতে রেখে যাওয়ার মনস্কামনা রেখেছিলিস, যার জন্য তো তোর সঙ্গে প্রবলেম, ঠিক আছে? কেন সে রাখেনি, কেন রাখবে? তাদের নতুন বিবাহিত জীবনে তাদের কাছে তুই এইরকম একটা ডিম্যান্ড করিস কি করে, যে তোর কেউ নয়, তোর বোন আছে, তোর মা আছে, তোর বাবা আছে, তোর ছোট বোন আছে, তাদের কাছে না রেখে তুই একটা অচেনা তাদের সঙ্গে রিলেশন করে, তারা সবে সদ্য বিয়ে করেছে, তাদের বাড়িতে তুই পোষ্য রেখে যাবি, আর তারা না রাখলেই তারা খারাপ? তোর তো মেন্টালিটি সব কিছুই এরকম। তুই তো ভালোবাসা মানে এরকম নয় যে সেখানে নিখা, তোর স্বার্থজনিত ভালোবাসা, তাই তোকে লোকে এরকম বলে। তবে হ্যাঁ, তোর ওর প্রতি সফট কর্নার বা কিছু থাকতে পারে, সেটা আমি বলতে পারবো না, কিন্তু ভিউয়ার্সরা তো সেটা বুঝবে না। ভিউয়ার্সরা যদি দেখে তুই রেগুলার বেসিস তাকে নিয়ে কন্ট্রোভার্সি করছিস এবং সেটা নেগেটিভ কন্ট্রোভার্সি করছিস, তাদের ইমোশন থেকে তারা বলবে যে তুই নেগেটিভ কন্ট্রোভার্সি করছিস আর বলছিস তোর মনের মধ্যে ওর জন্য প্রচুর 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 ভালোবাসা আছে, কেউ বিশ্বাস করবে না। এবার তোর প্রয়োজন নেই সেই বিশ্বাস করানোর। হ্যাঁ, তোকে কেউ বিশ্বাস করেই না এমনি, কারণ তোকে তো দেখেছে তুই কারোর সঙ্গে ভালো সম্পর্ক রেখে তার
ভিতরের খবর নিয়ে এসে লোকের কাছে বেচিস, তারপরে আবার তাদের সঙ্গে হলায় গলায় হয়ে যায়, আবার তারপরে তাদের সঙ্গে প্রেমপ্রীত করিস। তো সেই জন্য তোকে না কেউ বিশ্বাস করতে পারে না, ভিউয়ার্সদের কথা বলছি, কারণ তুই এমন এমন ক্রিয়াকর্ম করেছিস যার জন্য তারা ভাবে যে একে বিশ্বাস করা যাবে না, কারণ এ সমস্ত ভিতরের তথ্য নিয়ে এসে সেগুলো আউটবাস্ট করে। তুই কারোর সঙ্গে বন্ধুত্ব করতেই পারিস, তার সঙ্গে বিচ্ছেদ হতে পারে, তাকে নিয়ে আবার নেগেটিভ কন্টেন্ট করতে পারিস, কিন্তু ভিতরের খবর যখন তুই লিক করিস তার মানে তোকে কি করে বিশ্বাস করবে? কারণ তুই তো মানে ভিতরের জিনিসগুলো ভিতরে রাখতে শিখিসনি, তোর প্রয়োজনে তুই ভিতরের খবর বাইরে বের করিস, তার মানে তোর সঙ্গে রিলেশন তো তোর কাছে মানে ফায়দার জন্য, এটা লোকে বোঝে, তার জন্যই বুঝতে পারে যে তুই আদৌ মারুকে কতটা ভালোবাসিস সেটা নিয়ে লোকের সন্দেহ আছে। এবার যদিও তুই বিশ্বাস করাতে বাধ্য নস, তোর ভগবান জানে, হ্যাঁ সেটা তো ঠিকই। এইবার দেখ ভাই, একটা কথা তোকে পরিষ্কার বলি, হ্যাঁ তুই বলছিস যে বাচ্চাটাকে যে জামাটা দিয়েছে সেই বাচ্চাটা হচ্ছে সেই জামাটা চুলকাচ্ছে, তুই বলছিস মারুকে ভালো কোয়ালিটির দিতে পারিসনি। আচ্ছা তুই এই কথা বলতে পারিস? তুই নিজে বলেছিস আমি জামা কাপড় মানে কোনো ব্র্যান্ডেড জায়গা থেকে কিনি না, এমনি হাটে বাজার থেকে কিনি, এরকম পরি ওরকম পরি, মানে একটু সস্তার দিকে দেখিস। তুই নিজে কত জিনিসপত্র যাদেরকে দিস সেগুলোর কাপড় কোয়ালিটি সেরকম হয়? আমি তো দেখি না। তুই অনলাইনে জিনিসপত্র কিনে লোককে দিয়ে দিস, হ্যাঁ রং চঙে দেখে দিয়ে দিলি, একটু অন্যরকম পিঙ্ক ঘাসা আনা তানা, কিন্তু সেগুলোর কোয়ালিটি কী সেটা তো আমরা বুঝি, ঠিক আছে? তাহলে তুই অন্তত কোয়ালিটি নিয়ে লোককে বলিস না, মানে লোককে না কোয়ালিটি নিয়ে জ্ঞান দেওয়ার ব্যাপারটা থাকবে না, কারণ তুই এবার তোর থেকে হয়তো আরও মানে ওয়ারেস্ট কোয়ালিটি হয়তো মারু কেনে, আমি এটা বলছি না যে তোর কোয়ালিটির সমকক্ষ মারু কেনে, কিন্তু তুইও কোয়ালিটি জামা কাপড় কিনিস না, তাহলে তোর এটা জ্ঞান দেওয়া চলে? তোর এটা জ্ঞান দেওয়া চলে না। যদি তুই নিজে ব্র্যান্ডেড কোয়ালিটি বেশ সুন্দর কাপড় দেখে কিনতিস, মানে সস্তার বস্তা জিনিস না ঢিপি করতিস, বা লোককেও সস্তার বস্তা জিনিস না দিতিস, তাহলে তুই এই কথাটা বলতে পারতিস। তুই তো নিজেই সস্তার বস্তা নিজে পড়িস, লোককে দিস, লোককে দেওয়ার সময় আরও চিপ কোয়ালিটির জিনিস দিস, তাহলে তুই মারুকে কী করে বলিস? হ্যাঁ অবশ্যই মারু হয়তো তোর থেকেও চিপ কোয়ালিটির জিনিস কেনে, কারণ ওর চয়েসটা আরও চিপ হয়তো এই দিক দিয়ে, কিন্তু তুই অন্তত এই ব্যাপারে জ্ঞান দিস না, ঠিক আছে? আচ্ছা এবার বাচ্চাটা বলছে চুলকাচ্ছে, হ্যাঁ এবার জামা কাপড় বাচ্চাদের সবসময় সুতির দেখে পরাতে হয়, বা এখন যেগুলো বেরিয়েছে সফট গেঞ্জি কাপড়ের যেগুলো হয় সেগুলো পরালে ঠিক আছে, কিন্তু বাচ্চাদের সিনথেটিক টাইপের জামা কাপড় পরালেই চুলকায়। আর একটা বাচ্চা আছে যারা সিনথেটিক বা ওরকম ধরনের কোনো জামা কাপড় একদম গায়ে রাখতে পারে না, তাদের অ্যালার্জেটিক প্রবলেম আছে, হয়তো ওই বাচ্চাটা সেটা আছে, সেই জন্যই ও চুলকাচ্ছে বলছে, মানে নরম জিনিস পরতে ভালোবাসে, ঠিক আছে? দেখবে অনেক মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর ফ্যান্সি ফ্রক পাওয়া যায়, কিন্তু সেই কাপড়ের কোয়ালিটিগুলো না একটু সিনথেটিক টাইপের, কিন্তু ওর থেকে সুতির জামা কাপড়গুলো একদম সফট, একটু অতটা মানে ডিজাইনেবল নয় কিন্তু সফট হয়। তো বাচ্চারা যখন ছোটোবেলায় থাকে তখন কিন্তু ওই জিনিসগুলো পছন্দ করে, যেটা পরে আরাম লাগে, ছোটোবেলায় তো আর অত বোঝে না, তো আরাম লাগে ব্যাপারটা। তো এই বাচ্চাটা হয়তো ওই কুটকুট করছে কারণ জামার কোয়ালিটিটা ভালো নয়, মানে সিনথেটিক টাইপের, ওর হয়তো সুতির জিনিস পছন্দ, আর বাচ্চাটাকে দেখে যে একটু আলখেল্লা টাইপের জামা কাপড় পরতে পছন্দ করে, তার জন্য হয়তো এটা হয়েছে। তবে হ্যাঁ দুটো বাচ্চাই কিন্তু প্রচুর পাকা, ছেলেটা মেয়েটা দুটোই, এখন হয়তো ওদের মুখে শুনতে ভালো লাগে, কিন্তু দুটো বাচ্চাই প্রচুর পাকা। আর ছোট মেয়েটা যেটা, সেটা ক্যামেরায় মানে একেবারে ধাতস্থ, ক্যামেরায় দেখা, ক্যামেরায় ওর ফটো ওঠা, এটা কিন্তু খুব বোঝে। আর ছেলেটাও খুব পাকা, মেয়েটাও খুব পাকা, আর একদম ঠিক পাড়ার যে বাচ্চাগুলো হয়, ছোট বাচ্চাগুলো, মানে একটু গ্রামের দিকে আমি দেখেছি, তাদের মধ্যে না এই ব্যাপারগুলো থাকে, খুব পাকা হয়, মানে বড়দের সমস্ত নকল করে করে পাকা হয়। তো সাইকেল চালানো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ওরা কিন্তু খুব পাকা, কিন্তু পড়াশোনায় লবডাঙ্কা, আর পড়াশোনার যে বেস সেটা কিন্তু ওই ফ্যামিলিতে নেই, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে? এবার যদি কেউ ভালোবেসে পড়াশোনা করে, নিজেরটা নিজে বোঝে, আলাদা কথা, কিন্তু ওদের ফ্যামিলিতে সেটা নেই। আচ্ছা এবার ও যে খাওয়া নিয়ে বলল যে ওদের জন্য কি রান্না করেছে হ্যানা ত্যানা, প্রথম আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে যে মারু কিন্তু রুটি আলু চচ্চড়ি খেয়ে গিয়েছিল, ঠিক আছে, প্রথম। আচ্ছা এবার মারু প্রসাদ খেয়ে গিয়েছিল, ঠিক আছে? এবার মারু কখন পৌঁছেছে সেটা কিন্তু বড় ফ্যাক্টর, কারণ 3-4টের সময় পৌঁছলে বুঝতেই পারছো সমস্ত সময় তো সবার বাড়িতে খাবার দাবার থাকে না। এবার ওই ভদ্রমহিলাকে মারু বলেছিল খিচুড়ি করতে, মানে ওর শাশুড়িকে, কিন্তু ওর শাশুড়ি খিচুড়ি করেনি কেন না, প্রসাদ এটা সেটা অনেক কিছু
পেয়েছিল সেইগুলো দিয়েই কাজ চালিয়ে নেবে বলে। দেখো এরকম অনেকে আছে যাদের বাড়িতে ওই মানে এত প্রসাদ এটা সেটা পাচ্ছে, আর বাচ্চারাও বাইরে খাবে, মানে ধরো ওই বাচ্চাগুলো তো বাইরে ঠাইরে স্কুলে বা বাইরে কোথাও খাবে, ওই মিষ্টি বলে মেয়েটা সেও নেই, তাহলে আর রান্না করার দরকার নেই, এরকম ব্যাপার। এইবার এরা এসেছে, তো এবার এদের জন্য কেন গরম গরম ভাত করে দিল না? ঠিক আছে, আমি কিন্তু মারুর শাশুড়িকে দেখেছি যে মারুকে কিন্তু যত্ন করে, তো করেনি কারণ ওইটুকুনি ছিল, ওদের মধ্যে কথাবার্তা হয়েছে যে ঠিক আছে খেয়ে নাও। আর এই যে মারু প্রেগনেন্ট কি না, মারু কিন্তু প্রেগনেন্ট নয়, অনেকে ধরে নিয়েছে, মারু কিন্তু বলেনি যে আমি প্রেগনেন্ট, ঠিক আছে, বলেনি। আর কেউ কার লাল কার পড়লেই কেউ প্রেগনেন্ট হয় আমার জানা ছিল না। তো মারু প্রেগনেন্ট নয়, তো তাহলে ও শ্বশুরবাড়িতেও সেই ব্যাপারগুলো বলার ব্যাপার নেই, তো তাহলে ওই আলাদা করে স্পেশাল কি যত্ন করবে? এবার যখন ওই খিচুড়ির কথা বলেছে যে বাইরে সব প্রসাদ খেয়েছে, তো বলছে সন্ধেবেলা খিচুড়ি করব। তো ওই সকালবেলা যেটুকুনি ছিল সেগুলোকেই জাহক তাহক করে ওর মানে ওদেরকে খেতে দিয়েছে, মানে জাস্ট কোনো রকমে পেটটা ভরানো। তারপরেই তো শুরু হয়েছে নানা রকম খাবার, মালপোয়া ভাজছে, তারপরে তোমার হচ্ছে আর কি সব ভাজলো, ও পায়েস ঠায়েস করলো, মালপোয়া ভাজলো, আরও অনেক জিনিসপত্র খালো, মানে সন্ধ্যেবেলা ধনে পাতার চপ খেলো, মানে ওই বিকাল ওই খাবারটা খাওয়ার পর ধনে পাতার চপ খেলো, মালপোয়া খেলো, এইসবগুলো হয়েছে, টুকিটাকি খাবার হয়েছে। এবার রাত্রিবেলা ভরপেট খাওয়া খিচুড়ি রান্না হয়েছে। এর থেকে এদের যে বন্ডিং কম সেটা বোঝা যায় না। তবে এটা সত্যি যে ওর শাশুড়ি কিন্তু খুব স্মার্ট, ভিডিওতে কিন্তু হাসি মুখে সর্বদা আসে, ভিতরে যাই হোক। এবার ওই যে জায়গা জমি নিয়ে ওদের মধ্যে একটা প্রবলেম চলছিল, এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি, এটা খুব স্বাভাবিক ব্যাপার, তার জন্য হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং একটা ক্রিয়েট হয়েই ছিল। কিন্তু তার সঙ্গে কিন্তু মারুর সঙ্গে মারুর শাশুড়ি কিন্তু সেটা ক্যামেরায় কিন্তু কোনো মিসবিহেভ করেনি, এটুকুনি বুদ্ধি কিন্তু সে রাখে। বাড়িতে নানা রকম লোকের নানা রকম জিনিস হতে পারে, সেটা কি সবসময় ক্যামেরায় দেখায়? সেটা কিন্তু দেখায় না। তো যাই হোক, আমি যেটা বুঝতে পারলাম যে সেটা হচ্ছে যেহেতু রাত্রিবেলা খিচুড়ি করবে বলে আর সব মানে ওই 3টে 4টের সময় গিয়ে আর কোনো রকম কিছু করেনি, ধনেপাতার চপ এই মালপোয়া হেনা থানা দিয়ে কাজ ছাড়িয়ে দিয়েছে। তো এটাতে কোনো বন্ডিং কমা আমি তো দেখতে পাইনি, ঠিক আছে। এইবার এর একটা বক্তব্য যে অমনি তুলনামূলক আলোচনা ওর শাশুড়ির সাথে, ঠিক আছে, যে ওর শাশুড়ি করোনার সময় এই করেছিল, এই করেছে, সেই করেছে। দেখো এক একটা ফ্যামিলি এক এক রকম, ঠিক আছে, এক একটা ফ্যামিলিতে ফিলিংস এক এক রকম। এক একটা শ্বশুর শাশুড়ি ছেলে বউয়ের টেক কেয়ার করতে ব্যস্ত, সবসময় আলু ভুলু করে রাখে, আবার এক একটা শাশুড়ি একদম ছেড়ে দেয়। তো এটা তো ওইভাবে বলা যায় না, তবে হ্যাঁ এরা একদম নর্মাল টাইপের, মানে ওই অত আদিক্ষেতাপনা কোনো ব্যাপার নেই। হ্যাঁ এবার মারু ক্যামেরায় দেখানোর জন্য একটু বেশি শো অফ করতো, আমার শাশুড়ি এই করেছে, আমার ওই করেছে, এটা তো ব্লগারদের সিস্টেম, ঠিক আছে। নর্মাল যা জিনিস হয় তাই কি সবাই দেখায়? ক্যামেরার লাইফ আর পার্সোনাল লাইফ অনেক তফাৎ। আচ্ছা, এইবার ও বলছে মানে কিরকম অদ্ভুত প্রশ্ন, মানে কথা বলছে তোর যার কাস্তে কষ্ট হবে। এবার দেখো আমরা বাচ্চাদের বকি না, যখন আমাদের বাচ্চারা বিছানায় বসে নোংরা করে, হ্যাঁ আমি মুন্নুকে পর্যন্ত বকি, তুই কেন এত নোংরা ফোংরা করছিস? তাহলে বাচ্চারা যখন খাটের মধ্যে নোংরা করে আমরা বকি না? আমরা তো সবাই বকি, আর বলি না আমাদের কাস্তে হবে, কষ্ট হবে, দূর বাবা তোরা নাম এরম বলি না? তো সে তার ছেলেকে তো বলবেই এই কথাটা যে নোংরা হবে, হ্যাঁ না হবে। তার মানে এই নয় যে ওটা ক্যামেরায় কে দেখবে আর কে মারুকে কি বলবে তার জন্য বলা, একদমই না। আচ্ছা, এইবার মারুর হচ্ছে যা বলছে, তখন বলছে মারু তুই তোর জায়ের জন্য একটা ওয়াশিং মেশিন কিনে দে, এত তোদের ভালো সম্পর্ক। মানে আমি বুঝে পাই না, ও নিজে কত কত কি কিনে দেয়। ওকে তো অনেকেই অনেক কথা বলেছিল, ওর বরকে এই কিনে দাও, ওই কিনে দাও, সে ও কার কথা শোনে? ঠিক আছে, তাহলে ও মারুকে কি করে বলে? আর একটা জায়ের এইরকম বলেছে মানে তার বাচ্চাকে যে তুই নোংরা করিস না, আমাকে কাচতে কষ্ট হয়, এর মানেই তাকে একটা ওয়াশিং মেশিন কিনে দিতে হবে মারু বন্ডিং দেখানোর জন্য। মানে এর কি মাথা মোটা না? মানে কি পুরো গেছে মাথা? নালে এই কথা কেউ বলে? মানে তোর নাকি এত বন্ডিং, তাহলে ওকে একটা ওয়াশিং মেশিন কিনে দে, এত সোজা সব জিনিসটা। ওর নিজের কষ্ট হচ্ছে বলে ও ওয়াশিং মেশিন কিনেছে বলে ও কিনে দেবে কেন? ওরা কি ইনকাম করে না? ওদেরও তো বাড়ি হচ্ছে, তাহলে নিশ্চয়ই ওরাও পয়সা করে ইনকাম করে। প্লাস ওই বউটা, ও তো বললো, মারু তো বললো, ওই বউটা হচ্ছে সেলাই মেশিনে কাজ করে, মানে ওই কাটা কাপড়ের যে বিজনেস ওইগুলো করে, তাহলে সে তো তার ইনকাম করে। তার যদি মনে হয় যে ওয়াশিং মেশিন কিনবো, সে কিনবে। কি আশ্চর্যের ব্যাপার! মানে কি বলবে, খুদ ধরতে হবে বলে যা খুশি তাই বলতে শুরু করে দিয়েছে। আর বলছি তুই একটা অশিক্ষিত ফ্যামিলি দেখে গেলি? প্রথম কথা হচ্ছে এদের বিয়েটা কি দুটো আলাদা
রিলিজিয়ানের বিয়ে, সেই বিয়েটাতে প্রচুর বৈপরীত্য আছে। মারুর স্ট্যান্ডার্ড ছমছমিয়া স্ট্যান্ডার্ড এক নয়, আবার মারু কিন্তু অন্য জাতের আর ছমছমিয়া কিন্তু অন্য জাতের, এগুলো কিন্তু ভাবনা চিন্তার ব্যাপার। তাহলে এখানে যদি একটা মানে ম্যাচ, এটা তো সবাই জানে, তাহলে এটা বলার কি আছে যে তুই দেখে দেখে এই জায়গায় গেলি? আশ্চর্য! প্রেমে কি ওই সবগুলো দেখে নাকি? তবে হ্যাঁ, এটা বলবো যে আমি আমি এটা ফিল করি যে প্রেমে হও আর দেখে শুনে হও, যেন খাটুনতে পরিশ্রমী ছেলে হয়, খাটুনতে পরিশ্রমী ছেলে হয়। সেই জায়গা থেকে আমার ছমছমিয়াকে অপছন্দ। বড় বড় বাতেলার কথা আছে, পরিশ্রমের ধারে কাছ থেকে যায় না। পরিশ্রম মানে আমি টাকা ইনকাম করার পরিশ্রম বলছি, এই জন্য আমার ছমছমিয়াকে পছন্দ না। কিন্তু অন্য কোনো কারণের ব্যাপার নেই। ছেলেদের দেখতে সুন্দর হওয়ার কোনো প্রয়োজন নেই, ছেলেদের অন্য কোনো গুণের দরকার নেই, ছেলেদের পয়সা ইনকাম করার মতো পরিশ্রম করতে জানতে হয়। ওই বউয়ের পিছন পিছন ঘোরাঘুরি আর ম্যাও ম্যাও করার বড় বড় বাতেলার বাজ, এই জন্য আমি ছমছমিয়াকে দেখতে পাই না। তো এটার ছাড়া আর কোনোতে আমার কোনো কিছু বলার নেই। অন্য কাস্ট কি পরিবেশ কি কি হেনা তেনা কোনো ওই ব্যাপার নেই। আর এই মারু তো নিজেও বলছে, আমি তো গ্রাম্য পরিবেশেই মানুষ হয়েছি, আমিও বাড়ির মানে রাস্তার সামনে আমাদের বাড়ি, ভিতর দিকে যেতে হয় না, কিন্তু আমি গ্রাম্য পরিবেশেই মানুষ হয়েছি। তাহলে মারু যদি সেই জায়গাটা অ্যাকসেপ্ট করতে পারে, মারু যদি মনে করে যে ওই জায়গায় থাকলে আমার কোনো লাইফস্টাইলের কোনো প্রবলেম হবে না, তাহলে ওর তো হওয়ার কথা নয়। উল্টে অ্যাকচুয়ালি না, ও ভাবতে পারেনি যে মারু এত তাড়াতাড়ি এই ডিসিশনটা এইভাবে লোকের কাছে নিয়ে আসবে। এটা সত্যিই ওর মুখে একটা মানে গুমাখা জুতো পড়েছে, বুঝতে পেরেছো? তার জন্যই চিরবির চিরবির করতে করতে চলে এসি। আর আমি কত ভালোবাসি এটা দেখাচ্ছে। তোর ভালোবাসা মুরগি পোষার মতো মোটামুটি সবাই জানে। টাটা।